আজকে আমরা কার্য ও শক্তি অধ্যায়ের একদম শেষ অংশটি পড়ব। এর আগে এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণাগুলো তোমরা পেয়েছো। আজকে আমরা পড়ব মূলত এই তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে এবং ইহা নির্ণয়ের গাণিতিক সমীকরণটি লেখো। চলো আমরা সংঘাত গুণাঙ্ক বিষয়টি প্রথমে আমাদের পাঠ্য বই থেকে কিছুটা বুঝে নিই। দেখো, বইয়েতে 1.13.2 এই সেকশানে তোমরা কিন্তু সংঘাত গুণাঙ্কর সংজ্ঞাটি এখানে তোমরা পাবে। সংঘাত গুণাঙ্ক কাকে বলে তার জন্য আমরা প্রথমে একটু চিত্র দেখে নিই। দেখো, এর আগের দিন আমরা দেখেছিলাম M1 এবং M2 ভরের দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছিল। সেক্ষেত্রে সংঘর্ষ বা সংঘাতটি ছিল স্থিতিস্থাপক সংঘর্ষ, কিন্তু এক্ষেত্রে ধরো M1 এবং M2 বস্তুর মধ্যে যে কোনো সংঘর্ষ একটি ঘটছে, সেটি স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক দুটিই হতে পারে, এবং দুটি হচ্ছে সরলরৈখিক গতি। তাহলে M1 এবং M2 দুটি বস্তু একই সরলরেখা বরাবর একই দিকে যাচ্ছে। তোমাদের আগের দিনে আমি বলেছিলাম যে M2 বস্তুর তুলনায় M1 বস্তুর গতিবেগ বেশি হলে তবেই সংঘর্ষটি ঘটবে। দেখো, এখানে M1 বস্তুকণার বেগ U1 এবং M2 বস্তুর বেগ হচ্ছে U2। U2-র তুলনায় যেহেতু U1 বেশি, তাই এদের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকবে, ফলে বস্তু দুটি পরস্পর কাছে আসতে থাকবে এবং কিছুক্ষণ পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। দূরত্ব কমতে কমতে যখন শূন্য হবে তখন সংঘর্ষ ঘটবে। তাহলে এদের পরস্পর যে এরা কাছাকাছি আসছে, সেই আগমনের আপেক্ষিক বেগ কত? আগমনের আপেক্ষিক বেগ এক্ষেত্রে হলো U1 মাইনাস U2। দেখো, U1 বেগটি বেশি, U2 বেগটি কম, তাই এরা পরস্পর যে কাছে আসছে সেই আগমনের বেগ এদের হলো U1 মাইনাস U2। সংঘাতের পর কি হবে? যেহেতু প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা মেরেছে, তাই দ্বিতীয় বস্তুটির শক্তি কিছুটা বেড়ে গেছে, ফলে দ্বিতীয় বস্তুর বেগও বৃদ্ধি হয়েছে। দেখো, দ্বিতীয় বস্তুটির বেগ V2, প্রথম বস্তুটির বেগ V1। এক্ষেত্রে দেখো, সামনের বস্তুটি বা দ্বিতীয় বস্তুটির বেগ প্রথম বস্তুর তুলনায় বেশি, এবং যত সময় যাবে দ্বিতীয় বস্তুটি এবং প্রথম বস্তুটির মধ্যে এই যে ব্যবধানটি বা গ্যাপটি সেটি বাড়তে থাকবে, এই বস্তুটি আরও দূরে সরে যাবে। ফলে সংঘাতের পরে কি হচ্ছে? এরা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। আরেকবার তোমাদের বলে দিই, সংঘাতের আগে কিন্তু বস্তু দুটি পরস্পর কাছাকাছি আসছিল, সংঘাতের পরে বস্তু দুটি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এক্ষেত্রে এই দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ বা অপসারণ বেগ কত? এখানে V2 বেশি, V1 কম, তাই অপসারণ বেগ এক্ষেত্রে V2 মাইনাস V1। এই দুটোর রেশিও, অর্থাৎ সংঘাতের পরের আপেক্ষিক বেগ এবং সংঘাতের আগের আপেক্ষিক বেগ, অর্থাৎ অপসরণ বেগ এবং আগমন বেগ, এদের রেশিওটাকে আমরা স্মল ই অক্ষর দ্বারা আমরা লিখি। এই স্মল ই অক্ষরটাকেই আমরা বলি সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো, বই থেকে তোমরা যখন সংঘাত গুণাঙ্কের সংজ্ঞা লিখবে, তখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোমাদের লিখতে হবে। এটা হচ্ছে মূল যে সূত্রটি সেটি, এবং এখানে দেখো E সমান V2 মাইনাস V1 বাই U1 মাইনাস U2 লেখা আছে। ফলে সংজ্ঞাটি যখন তোমরা লিখবে তখন V2 V1 U1 U2 কি সেটাও কিন্তু এই সেকশান থেকে লিখে দিতে হবে। অর্থাৎ দেখো, এখানে লেখা আছে বস্তুকণা দুটির প্রাথমিক বেগ U1 এবং U2 এবং U1 গ্রেটার দ্যান U2, এটাও লেখা আছে। এবং দেখো, সংঘাতের পরে তাদের বেগ হয় V2 এবং V1, সেটিও লেখা আছে। এই পরিচয়গুলি কিন্তু তোমাদের ব্র্যাকেটে লিখে দিতে হবে। তাহলে এখান থেকে এইভাবে তোমরা সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা তোমরা পাবে। এরপর আমরা করব আজকে দ্বিতীয় প্রশ্ন, স্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ এবং আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, এই তিনটির ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান কত হয় তা আমরা বিবেচনা করব। তোমরা স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা আগের দিন পড়েছিলে। দুটি বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয় তখন সেই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শক্তির কোনো অপচয় হয় না, শব্দ, তাপ, আলো ইত্যাদি কোনো উৎপন্ন হয় না। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটি বস্তু সংঘর্ষের পর জুড়ে যায়, জুড়ে গিয়ে একটি বস্তুতে পরিণত হয়। এবং আংশিক স্থিতিস্থাপক বস্তু হচ্ছে এতে দুটোর কোনোটিই নয়, সেগুলি হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। চলো দেখে নিই এই তিন ধরনের সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান কত হয়। দেখো, প্রথমেই দেখানো আছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের কাকে বলে এটা আগের দিন তোমরা পড়েছো। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্ক ই এর মান হয় 1, এটি বইতে কিন্তু দাগ দিয়ে নেবে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান হয় 1।
পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? দুটি বস্তুর সংঘর্ষ হওয়ার পর যদি তারা জুড়ে গিয়ে একটি বস্তুতে পরিণত হয় তখন তাদেরকে বলা হয় পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেমন কোনো বস্তুর সঙ্গে কাদার তালের সংঘর্ষ। এটি কাদার তাল যদি কোনো বস্তুতে ছুঁড়ে আমরা মারি, গতিশীল বস্তুতে, তার গায়ে কাদার তালটি আটকে যাবে, অর্থাৎ একটি বস্তুরূপে তারা চলতে শুরু করবে। এই ধরনের সংঘর্ষ হলো পূর্ণ অস্থিতিস্থাপক। এদের ক্ষেত্রে তোমরা ভেবে দেখো, সংঘাতের পরে আপেক্ষিক বেগ তো কিছু নেই, দুটি বস্তু জুড়ে গেছে, আপেক্ষিক বেগ সংঘর্ষের পরে হলো 0, অর্থাৎ এক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের ভ্যালু হবে 0। তাহলে কি তোমরা দেখলে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান হলো 1 এবং পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান হলো 0। এবার আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষটি হলো এদের দুটোর মধ্যবর্তী। তা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাদের মাঝামাঝি থাকবে ই এর মান। সুতরাং এক্ষেত্রে ই এর মান হলো 0 থেকে 1 এর মধ্যবর্তী। ই এর মান 0-র চেয়ে বড় কিন্তু 1-এর চেয়ে কম, অর্থাৎ ই এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে সংঘর্ষটি হবে স্থিতিস্থাপক। ই এর মান যদি 0 হয় তাহলে সংঘর্ষটি হবে পূর্ণ অস্থিতিস্থাপক, এবং ই এর মান যদি 0 এবং 1-এর মধ্যবর্তী হয় সেক্ষেত্রে সংঘর্ষটি হবে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। এরপর আমরা করব স্থির অনুভূমিক তলের ওপর যদি একটি বস্তু ওপর থেকে নিচে পড়ে তাহলে কি ঘটবে। প্রথমে ব্যাপারটা একটু বুঝে নিই। ধরো একটি মেঝে রয়েছে এবং মেঝেতে একটি বল উপর থেকে নিচে পড়ছে। দেখো এখানে চিত্রটি দেখানো রয়েছে, একটি বল এখানে ছিল প্রাথমিক অবস্থাতে উপরের এই বিন্দুতে, সেখান থেকে বলটিকে ছেড়ে দেওয়া হলো, এটি হচ্ছে মেঝে, বলটি মেঝের ওপরে পড়লো, উচ্চতা ধরো h। বলটি যদি মেঝের ওপরে পড়ে এবং এই সংঘর্ষটি যদি অস্থিতিস্থাপক হয়, আরেকবার আমি বলছি, এই সংঘর্ষটি যদি অস্থিতিস্থাপক হয় তাহলে ড্রপ খাওয়ার পরে বস্তুটি কিন্তু আর h উচ্চতায় উঠবে না। ড্রপ খাওয়ার পরে বস্তুটি উঠলো দেখো তার থেকে কম উচ্চতা, অর্থাৎ প্রথমে পড়েছিল h উচ্চতা, দ্বিতীয়বারে ড্রপ খেয়ে বস্তুটি ওপরে উঠলো কত, তার থেকে কম উচ্চতা। তাহলে এখানে পড়েছিল স্মল h বেশি উচ্চতা, পড়ার পরে উঠলো কম উচ্চতা। আবার যদি বস্তুটি পড়ে এখান থেকে নিচে, তারপরের বার কী হবে, এর থেকে কম উচ্চতা উঠবে ওপরে, তারপরের বারে ড্রপ খেয়ে বস্তুটি আরও কম উচ্চতা উঠবে। এরকম করতে 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 বস্তুটি একটা সময় থেমে যাবে। তাহলে প্রথমে বস্তুটি ওপর থেকে নিচে পড়লো, পড়ে উঠলো কম উচ্চতা, তারপরে ড্রপ খেয়ে আবার পড়লো, আবার উঠলো কম উচ্চতা, আবার পড়লো, তার থেকে কম উচ্চতা, এইভাবে করতে 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 বস্তুটি স্থির হবে। আমাদের এখানে দুটি জিনিস পরীক্ষায় নির্ণয় করতে দেওয়া হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলি। এক হচ্ছে এই বস্তুটি যে বারবার এরকম ড্রপ খাচ্ছে, খেতে 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 ক্রমশ থেমে যাচ্ছে, এইভাবে বারবার ড্রপ খেয়ে খেয়ে বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করবে থেমে যাওয়ার আগে পর্যন্ত, এটি হচ্ছে আমাদের এই সেকশন থেকে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বস্তুটি এইভাবে যে বারবার ড্রপ খাচ্ছে থেমে যাওয়ার আগে পর্যন্ত মোট কত সময় লাগবে। তাহলে এখান থেকে আমরা চলো প্রথমে প্রশ্নগুলো একটু দেখে নিই। দেখো এখানে প্রশ্নগুলি তোমাদের দেখানো হয়েছে। একটি বল h উচ্চতা থেকে সমতল মেঝের ওপরে পড়ল, সংঘাত গুণাঙ্ক স্মল ই, এখানে সংঘর্ষটি অস্থিতিস্থাপক। এই দুটি প্রশ্ন আমাদের দেয়, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি পরীক্ষায় পড়ে। এক হচ্ছে স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিবাহিত সময়। এই দুটি আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে এটি আমরা নির্ণয় করব। প্রথমে আমরা করব বস্তুটি স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব, এটি আমরা প্রথমে করব। চলো তার ক্যালকুলেশান আমরা বুঝে নিই। দেখো এই উত্তরটি লেখার সময় ঘটনাটির প্রাথমিক বর্ণনা তোমাদের করতে হবে, সেটি বই থেকে লিখবে, এখান থেকে লিখবে। ধরা যাক h উচ্চতা থেকে গোলকটি স্থির অনুভূমিক তলের ওপর পড়ল, তলটির সঙ্গে সংঘাতের ফলে গোলকটি প্রতিক্ষিপ্ত হয়ে আবার ওপরে দিকে ওঠে। এই কথাটি তোমরা কেটে দেবে বইতে, সাধারণ অভিজ্ঞতা থেকে জানি এই কথাটি লেখার কোনো প্রয়োজন নেই। গোলকটি সংঘাতের পর h উচ্চতা পর্যন্ত আর উঠতে পারে না, অপেক্ষাকৃত কম উচ্চতা ক্যাপিটাল H পর্যন্ত উঠে গোলকটি আবার নিচে পড়ে, তলটির সঙ্গে দ্বিতীয়বার গোলকটির সংঘাত হয়। এভাবে প্রত্যেকটি সংঘাতের পর উচ্চতা কমতে থাকে, একসময় গোলকটি তলটির ওপর স্থির অবস্থায় আসে। এই পর্যন্ত তোমরা লিখবে। এই লাইনগুলোও লেখার প্রয়োজন নেই, এই তিনটে লাইনেও লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে তোমরা বর্ণনাতে এখান থেকে এখান পর্যন্ত তোমরা বর্ণনা করবে, তারপর বইতে যে চিত্রটি দেওয়া রয়েছে সেই চিত্রটি তোমরা আঁকবে। দেখো চিত্রটি এখানে তোমাদের দেখানো হয়েছে, বস্তুটি স্মল h উচ্চতা থেকে পড়ছে এবং বস্তুটি v বেগে
মেঝেতে সংঘর্ষ ঘটাচ্ছে। তাহলে ভি বেগে যদি নিচে পড়ে, এখানে অন্তিম বেগ যদি ভি হয়, সংঘর্ষের পরে যখন ওপরের দিকে উঠবে তার বেগ হবে ইভি, যেখানে ইটি হলো সংঘর্ষ গুণাঙ্ক। সেটি কম উচ্চতা উঠলো, এই উচ্চতাটি ধরলাম ক্যাপিটাল এইচ। তাহলে স্মল এইচ উচ্চতা থেকে বস্তুটি পড়ে সংঘর্ষের পরে ক্যাপিটাল এইচ উচ্চতা উঠল। আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ এই দুটির মধ্যে সম্পর্ক বের করা। এটি হচ্ছে আমাদের প্রথম কাজ, ক্যাপিটাল এইচ ও স্মল এইচের মধ্যে সম্পর্ক বের করা। এটি বের করার জন্যে আমাদের কি করতে হবে? এটি বের করার জন্য আমাদের প্রথমে ভি নির্ণয় করতে হবে। এই যে ভি রয়েছে, স্মল ভি, অর্থাৎ ওপর থেকে যখন নিচে পড়ছে তখন যে বেগ, সেই বেগটি আমাদের নির্ণয় করতে হবে। এই বেগ নির্ণয় করার জন্য আমরা দেখো এই সূত্রটি আমরা ব্যবহার করব, যে আমরা জানি এই সূত্রটি আমরা পড়েছি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সূত্রটি আমরা ব্যবহার করব। দেখো এখানে বস্তুটির প্রাথমিক বেগ একদম ওপরের বিন্দুতে বস্তুটির প্রাথমিক বেগ ইউ সমান কত ছিল? ইউ সমান ছিল 0, আর শেষে বস্তুটির বেগ হচ্ছে ভি। তাহলে দেখো এখানে ফর্মুলাটি আমরা ইউজ করলাম, এই সূত্রটি ভি স্কোয়ার রয়েছে, ইউটা 0 বলে দেখানো হয়নি, প্লাস 2gh। তাহলে বস্তুটি যখন পতনকালে তার অন্তিম বেগ ভি স্কোয়ার সমান হয় 2gh, তাহলে ভি সমান হলো √2gh। তাহলে বস্তুটির যখন ওপর থেকে নিচে পড়ছে পতনের সময় তার অন্তিম বেগ হয় √2gh। এরপর আমরা সংঘাতের পরে বস্তুটি কত উচ্চতা ওঠে এই ক্যাপিটাল এইচ সেটির মান নির্ণয় করব। এই ক্যাপিটাল এইচের মান নির্ণয় করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করব। দেখো বস্তুটি যখন নিচে থেকে ওপরের দিকে চলে তখন মন্দন নিয়ে চলে, ফলে একটি মাইনাস জি সাইন হয়। এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করব, যে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই সূত্রটি আমরা ব্যবহার করব, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই সূত্রটি ব্যবহার করে আমরা এই এইচের মান নির্ণয় করব। এবার তোমরা দেখো নিচে থেকে যখন ওপরের দিকে বস্তুটি উঠছে তখন তার প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ ইউ এর জায়গা হবে কি ইভি। তাহলে এক্ষেত্রে এখানে প্রাথমিক বেগ ইউ সেটি সমান হলো ইভি। ভি এর ভ্যালু আমরা বসাবো, একটু আগে নির্ণয় করেছি। আর বস্তুটি যখন এই বিন্দুতে পৌঁছবে, এখানে বস্তুটি প্রাথমিক বিন্দু, এখানে অন্তিম বিন্দুতে বস্তুটি যখন পৌঁছবে তখন তার বেগ কত হবে? তখন তার বেগ হবে 0, কারণ ওপরে গিয়ে সে থামবে। তাহলে এই বিন্দুতে বস্তুটির বেগ হলো কত? 0। তাহলে নিচে থেকে বস্তুটি যখন ওপরে উঠছে বস্তুটির প্রাথমিক বেগ হলো ইভি এবং অন্তিম বেগ হলো 0, এবং অতিক্রান্ত দূরত্ব কত? এক্ষেত্রে লেখা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে এই স্মল এইচের ভ্যালু, এক্ষেত্রে স্মল এইচের ভ্যালু হলো ক্যাপিটাল এইচ। তাহলে এই মানগুলোকে যদি আমরা এই ফর্মুলায় বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো আমরা দেখে নিই। দেখো ফর্মুলাতে যে মানগুলো তোমাদের বললাম সেগুলি এখানে বসানো হয়েছে। বসানোর ফলে দেখো এটা 0 স্কোয়ার লিখলে খুব ভালো হতো, এটা 0 স্কোয়ার করে দেবে বইতে। 0 স্কোয়ার বোঝানো হয় ফর্মুলাটি বোঝানোর জন্য। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। দেখো 0 স্কোয়ার ইকুয়ালস টু ইভি স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে দেখো এইচের ভ্যালু আমরা বের করলাম। কিছুক্ষণ আগে দেখো স্মল ভির ভ্যালু আমরা বের করে রেখেছিলাম, সেটি এখানে আবার বসিয়ে দিলাম আমরা। এখানে দেখো বসিয়ে দিয়েছি, এখানটায় স্মল ভির ভ্যালু বসিয়েছি। কাটাকাটি হয়ে হলো কি আমাদের ই স্কোয়ার ইন্টু স্মল এইচ। তাহলে এই সূত্রটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা তাহলে নির্ণয় করলাম কি ক্যাপিটাল এইচের সঙ্গে স্মল এইচের রিলেশান। ক্যাপিটাল এইচ সমান বেরোলো স্মল ই স্কোয়ার ইন্টু স্মল এইচ। স্মল এইচটি হলো যে উচ্চতা থেকে বস্তুটি পড়লো, এবং ক্যাপিটাল এইচ হচ্ছে যে উচ্চতায় বস্তুটি উঠল সংঘর্ষের পরে। এবার আমরা স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তাহলে দেখো একদম প্রথমে বস্তুটি ছিল এইচ উচ্চতায়, প্রথমবার যখন বস্তুটি ড্রপ খেলো তারপরে সে কত উচ্চতা উঠল? ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ সমান আমরা দেখলাম একটু আগেই ই স্কোয়ার ইন্টু স্মল এইচ। এখন অনুরূপভাবে বস্তুটি যদি দ্বিতীয়বার ড্রপ খায়, তার ছবি কিন্তু বইতে আর দেখানো নেই, বস্তুটি যদি দ্বিতীয়বার প্রতিক্ষেপ হয় অর্থাৎ দ্বিতীয়বার ড্রপ খায়, আমরা ধরলাম তারপরে সে এইচ ড্যাশ উচ্চতায় উঠবে। তাহলে এইচ ড্যাশ সমান কত হবে? দেখো এখানে প্রথমবার সংঘর্ষের পরে বস্তুটি কত উচ্চতা উঠেছিল? আগের বারের উচ্চতার সঙ্গে ই স্কোয়ার গুণ। তাহলে দ্বিতীয়বার সংঘর্ষের পরে বস্তুটি কত উচ্চতা উঠবে? এইচ ড্যাশ উচ্চতায় ওঠার আগে
ও এইচ উচ্চতা থেকে পড়েছে, তাহলে ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ। তাহলে অনুরূপভাবে আমরা করছি, বস্তুটা একবার ড্রপ খাওয়ার পরে ঠিক আগের উচ্চতার ই স্কোয়ার গুণ ওঠে। এইচ উচ্চতা থেকে যখন পড়লো ও উঠলো ই স্কোয়ার এইচ উচ্চতা, ই স্কোয়ার এইচ উচ্চতা থেকে বস্তুটি যখন পড়লো তারপরে পড়লো ই স্কোয়ার ইন্টু আগেকার এইচটা। এই এইচটা যদি আমরা এখানে ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা পাবো e⁴ ইন্টু এইচ। একইভাবে যদি বস্তুটি তৃতীয়বার সংঘর্ষ ঘটায়, তৃতীয়বার ড্রপ খায়, তারপরে কত উচ্চতা উঠবে? সে উঠবে ই স্কোয়ার ইন্টু আগেকার উচ্চতা অর্থাৎ এইচ ড্যাশ, ই স্কোয়ার ইন্টু এইচ ড্যাশ উচ্চতা উঠবে। অর্থাৎ এটির যদি আমরা ভ্যালু বসাই তাহলে আমরা এটি কী পাবো? আমরা পাবো e⁴ ইন্টু এইচ। আচ্ছা, এটি স্মল এইচ হবে, এখানে এটি স্মল এইচ হবে ভ্যালু বসানোর পর e⁶h। তাহলে এইচ উচ্চতা থেকে বস্তুটি পড়বে, তারপরে উঠবে ই স্কোয়ার এইচ উচ্চতা, আবার পড়বে উঠবে e⁴h উচ্চতা, আবার পড়বে উঠবে e⁶h উচ্চতা। এইভাবে উচ্চতাগুলো কিন্তু ক্রমশ বলটি অতিক্রম করতে থাকবে। তাহলে একটি চিত্রের সাহায্যে যদি আমরা দেখে নিই, দেখো প্রথমে বস্তুটি এইচ উচ্চতা থেকে নিচে পড়বে, পড়ে ড্রপ খেয়ে ওপরে উঠবে কত ই স্কোয়ার এইচ, পড়বে আরও ই স্কোয়ার এইচ, তারপরের বারে উঠবে e⁴h, পড়বে আবার e⁴h, তারপরে বস্তুটি আবার ড্রপ খেয়ে ওপরে উঠবে, কত উঠবে e⁶h, পড়বে আবার e⁶h। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব যখন আমরা নির্ণয় করব, ভালো করে তোমরা বিষয়টি খেয়াল করো, এইচ দূরত্বটি সে কিন্তু একবার অতিক্রম করবে, কিন্তু ই স্কোয়ার এইচ এই উচ্চতাটি বা এই দূরত্বটি সে দুবার অতিক্রম করছে। একবার ই স্কোয়ার এইচ সে উঠছে, আর একবার ই স্কোয়ার এইচ সে নামছে। এইবার সংঘর্ষের পরে সে আবার যখন e⁴h উচ্চতা ওঠে, একবার e⁴h উচ্চতা উঠছে, আর একবার e⁴h উচ্চতা নামছে। তাহলে এই এইচ উচ্চতাটি গোলকটি একবার অতিক্রম করছে, কিন্তু ই স্কোয়ার এইচ, e⁴h, e⁶h এই উচ্চতাগুলি বস্তু কিন্তু দুবার করে অতিক্রম করছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব যখন আমরা নির্ণয় করব সেটি কত হবে? এইচ প্লাস 2 ই স্কোয়ার এইচ, কারণ এই পথটি দুবার অতিক্রম করেছে, প্লাস এখানে কত পথ অতিক্রম করলো? 2 e⁴h, প্লাস এই পথটি কতবার অতিক্রম করলো? দুবার, তাহলে প্লাস 2 e⁶h, প্লাস ডট 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 কত দূর চলবে? ইনফিনিটি বা অসীম পর্যন্ত। তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব এখানে আমরা নির্ণয় করেছি এইচ প্লাস, যেভাবে তোমাদের আমি বুঝিয়ে দিলাম, 2 ই স্কোয়ার এইচ, 2 e⁴h প্লাস 2 e⁶h প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এটি আসলে একটি সিরিজ। এরকম সিরিজে যোগ করার পদ্ধতি তোমরা অঙ্কের ক্লাসে শিখে থাকবে, সেই সূত্র কিন্তু এখানে ব্যবহৃত হবে। দেখো প্রথম এইচটি সিরিজের মধ্যে নেই, সেটি বাইরে আছে। এই যে পদগুলি আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদগুলি, সেখান থেকে দেখো 2 ই স্কোয়ার এইচ কমন নেওয়া যায়। তাহলে 2 ই স্কোয়ার এইচ আমরা কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে পড়ে রইল 1 প্লাস ই স্কোয়ার প্লাস e⁴ প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এরা দেখো একটি গুণোত্তর প্রগতিতে আছে। এই রাশিটিকে ই স্কোয়ার দিয়ে গুণ করলে দ্বিতীয় রাশি পাওয়া যায়, এই রাশিটিকে ই স্কোয়ার দিয়ে গুণ করলে তৃতীয় রাশি পাওয়া যায়, একে ই স্কোয়ার দিয়ে গুণ করলে পরবর্তী রাশি আমরা পেতাম। তাহলে এদের যোগফলের ফর্মুলা থেকে আমরা এই যোগফলটি পেলাম, এখান থেকে এখান পর্যন্ত এই যোগফলটি পেলাম এর সূত্র থেকে। তাহলে এইচ প্লাস 2 ই স্কোয়ার এইচ। এখন যদি এই ফর্মুলাটি তোমরা অঙ্কে না শিখে থাকো, এটি মুখস্থ করে তোমরা লিখবে, এটি পেলাম। এরপরে কি বীজগাণিতিক জাস্ট সিম্পলিফিকেশান করলাম। প্রথম এবং দ্বিতীয় এই দুটি পদ থেকে, এই প্রথম এবং দ্বিতীয় এই দুটি পদ থেকে দেখো এইচ কমন নিয়েছি, এইচ কমন নিলাম, পড়ে রইল 1 প্লাস এই পদটি, এদেরকে এমনি আমরা যোগ করলাম ভগ্নাংশের যোগের নিয়মে, তাহলে এটি আমরা পেলাম। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতীতে দেখা গেছে এটি কিন্তু বারবার এইচএসে এসেছে। তাহলে এই প্রমাণটি তোমরা ভালো করে প্রস্তুত করে রাখো। এরপর আমরা নির্ণয় করব বস্তুটি স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিবাহিত সময়। এটির ক্যালকুলেশান অপেক্ষাকৃত একটু ছোট হবে। দেখো প্রথমে সময় নির্ণয় করার জন্যে আমরা একটি সূত্রের সাহায্য নেব। চলো বিষয়টি একটু বুঝে নিই। দেখো বস্তুটি যখন ওপর থেকে নিচে পড়ছে, মোট অতিক্রান্ত সময় ব্যবহার করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমরা জানি এইচ সমান, মোট অতিক্রান্ত দূরত্ব এইচ সমান, এক্ষেত্রে স্মল এইচ হবে, এক্ষেত্রে স্মল এইচ হবে। দেখো এখানে এই সূত্রটি আমরা ব্যবহার করব, এইচ সমান হচ্ছে ইউটি, ওপর থেকে যেহেতু নিচে পড়ছে তাহলে হবে প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। এই সূত্রটি আমরা ব্যবহার করব। ওপর থেকে বস্তুটি নিচে পড়ছে, দেখো এখানে প্রাথমিক বেগ ইউ,
প্রাথমিক বেগ কত? বস্তুটি স্থিরাবস্থায় ছিল, প্রাথমিক বেগ হচ্ছে 0। তাহলে এখানে আমরা লিখতে পারি এইচ সমান এই টার্মটি 0 হয়ে যাবে, এই টার্মটি হয়ে গেল 0। তাহলে এইচ সমান পড়ে থাকবে হাফ জি টি স্কোয়ার। সেখান থেকে আমরা টি ক্যালকুলেশন করে নিতে পারি। দেখো এখানে সেটি করা হয়েছে, এইচ সমান হাফ জি টি স্কোয়ার। সেখান থেকে দেখো টি যদি আমরা ক্যালকুলেশন করে রাখি তাহলে টি হলো √2h/g। এটি হলো ওপর থেকে নিচে যখন বস্তুটি পড়ছে তার জন্য মোট অতিবাহিত সময়। এবার দেখো পরবর্তী ক্যালকুলেশনের জন্য তোমাদের এই ছবিটি আমি দেখাচ্ছি। বস্তুটি প্রথমে ধরো স্মল এইচ উচ্চতা থেকে পড়েছিল, তার টাইম লেগেছিল টি। তারপরে বস্তুটির সংঘর্ষ ঘটালো, ওপরে উঠলো, নিচে নামলো, মোট সময়টি ধরে নিলাম কিন্তু ক্যাপিটাল টি। এখানে ওপরে ওঠা প্লাস নিচে নামা, মোট সময়টা ক্যাপিটাল টি। আবার বস্তুটি ওপরে উঠলো, নিচে পড়লো, ধরলাম টি ড্যাশ। এই টি ড্যাশ এই টাইমগুলোকে আমরা বের করব। এই স্মল টি টাইমটি একটু আগেই আমরা বের করলাম, √2h/g। এখন দেখো বস্তুটি এই যে ওপরে উঠে নিচে নামলো, মোট সরণ কত? মোট সরণ 0, কারণ যেখান থেকে শুরু করেছিল বস্তু সেখানেই ফিরে এলো। তাহলে এই মানগুলি অর্থাৎ মোট সরণ প্রথম সংঘর্ষ আর দ্বিতীয় সংঘর্ষের মধ্যবর্তী ওপরে উঠে বস্তুটি যখন নিচে পড়লো, মোট সরণ হলো 0। প্রাথমিক বেগ কত? বস্তুটি ড্রপ খাওয়ার পরে যখন ওপরের দিকে ওঠে তার প্রাথমিক বেগ হয় কত? ইভি। ওপরে উঠে নিচে নামতে মোট টাইম লেগেছে টি। এই ভ্যালুগুলি যদি আমরা এস সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা পাবো 0 সমান ইভি ইন্টু টি মাইনাস জি টি স্কোয়ার/2। এইভাবে কিন্তু এই ফর্মুলা থেকে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে আমরা পেলাম ক্যাপিটাল টি এর ভ্যালু। এখানে ক্যাপিটাল টিটি কিন্তু তোমরা মনে রাখবে ওপরে উঠলো এবং নিচে পড়লো, প্রথম সংঘর্ষ দ্বিতীয় সংঘর্ষের মধ্যবর্তী এই টোটাল সময়টা, ওপরে ওঠা নিচে নামা টোটাল সময়টা হলো ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টির মান কত হচ্ছে দেখে নিই। দেখো এস সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার সূত্রে থেকে দেখো এটা আমরা পেলাম, এই সূত্র থেকে পেলাম তোমাদের যখন যেটা দেখালাম একটু আগে, এস সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই সূত্র থেকে আমরা এটা পেলাম। এখান থেকে দেখো টি ক্যালকুলেশন করলাম। টি ক্যালকুলেশন করার পরে এই স্মল ভির ভ্যালু দেখো আমরা আগেই নির্ণয় করে রেখেছিলাম, √2gh, সেটি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে সিম্পলিফিকেশান করলাম, করে এটি পেলাম 2e ইন্টু √2h/g। এটি হলো প্রথম সংঘর্ষ এবং দ্বিতীয় সংঘর্ষের মধ্যবর্তী সময়। ঠিক অনুরূপভাবে আমরা গণনা করব না, অনুরূপভাবে যদি দ্বিতীয় এবং তৃতীয় সংঘর্ষের মধ্যবর্তী সময়ে টি ড্যাশ হয় তাহলে টি ড্যাশ সময় আমরা লিখতে পারি আগের যে মানটি ছিল তাকে ই দিয়ে গুণ। দেখো এই যে মানটি আমরা পেয়েছিলাম, দেখো এই যে মানটি আমরা পেয়েছিলাম তাকে ই দিয়ে গুণ করে পরের বারের মানটা আমরা পেলাম। তাহলে প্রথমবার পড়তে কত টাইম লেগেছিল? প্রথমবার পড়তে টাইম লেগেছিল 2h/g। তারপরে বস্তুটি ওপরে উঠলো এবং নিচে পড়লো, মোট সময় লাগলো 2e ইন্টু √2h/g। তারপরে বস্তুটি আবার উপরে উঠলো এবং নিচে পড়লো, মোট টাইম কত লাগলো? 2e² ইন্টু √2h/g। তাহলে মোট সময় নির্ণয় করতে গেলে পরপর আমাদের এই মানগুলিকে যোগ করতে হবে। চলো একটু চিত্রে দেখে নিই। দেখো এখানে চিত্রে ব্যাপারটি দেখানো হয়েছে। প্রথমবার পড়তে টাইম লেগেছিল √2h/g। পরের বারে ওপরে উঠে নিচে নামলো, একত্রিত মোট সময় হলো 2e ইন্টু √2h/g। তারপরের বারে বস্তুটি আবার ওপরে উঠলো, নিচে পড়লো, মোট সময় লাগলো 2e² ইন্টু √2h/g। ঠিক এইভাবে চলতে থাকবে। তাহলে মোট সময় যখন আমরা বের করব, এই মানটি প্লাস এই মানটি প্লাস এই মানটি প্লাস ডট ইনফিনিটি পর্যন্ত চলবে। চলো আমরা দেখে নিই। দেখো মোট সময় আমরা এখানে এবার নির্ণয় করছি। মোট সময় যখন আমরা এখানে নির্ণয় করছি, দেখো সমস্ত সময়গুলি যোগ হচ্ছে, কোথায় পর্যন্ত চলবে? ইনফিনিটি পর্যন্ত। √2h/g ক্যালকুলেশন থেকে দেখো আমরা কমন নিলাম। এখানে একটি সিরিজ আছে, এটি ম্যাথের বিষয়বস্তু, ম্যাথের ক্লাসে তোমরা এগুলি শিখবে। যদি না শিখে থাকো এখন একটু হয়তো অসুবিধা হবে, তোমরা একটু কষ্ট করে একটু এখন আপাতত মুখস্থ করে বিষয়টি করে নাও। এখানে আরেকটি বিষয় তোমরা খেয়াল করো, এই দ্বিতীয় থেকে বাকি পদগুলি একটি সিরিজে আছে। প্রথম ওয়ানটিকে বাদ দিয়ে এই দ্বিতীয় থেকে বাকি পদগুলির মধ্যে থেকে 2e আমরা কমন নিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে রইল এইটি 1 প্লাস ই প্লাস ই স্কোয়ার প্লাস ডট ইনফিনিটি পর্যন্ত। এটি একটি সিরিজে আছে, এটি একটি গুণোত্তর প্রগতিতে আছে, যেখানে গুণোত্তরের ফ্যাক্টরটি হচ্ছে ই। এটি যদি আমরা সূত্র থেকে বসাই তাহলে আমরা এখানে এটি পাবো। এখন আপাতত এটি যদি তোমরা ক্যালকুলেশন করতে না পারো, এই সেকশনটি তোমরা একটু মুখস্থ করে নেবে, যেটি আমি বারবার বলছি।
এটিকে দেখো এবার ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মে আমরা যোগ করলাম লসাগু করে, তাহলে টি সমান আমরা এটি পেলাম। এটিও ইম্পর্টেন্ট। এটি হলো মোট বস্তুটি থেমে যাওয়ার আগে পর্যন্ত মোট অতিবাহিত সময়। এই দুটি তোমরা কিন্তু খুব ভালো করে ক্যালকুলেশন করে রাখবে। আজকের পড়া তাহলে এই পর্যন্তই থাকুক। তোমরা এই পড়াগুলি বাড়িতে কিন্তু মনোযোগ সহকারে প্রস্তুত করো। ঠিক আছে, টাটা।